আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে হয়তো মাস দুয়েকের মধ্যে উনি ফিরতে পারেন। আজকে এই খবর বলছি আমি একেবারে কনফার্ম হয়ে। তিনি একটি বিষয়ের উপরে নিশ্চিত হওয়ার জন্য, বিষয়টি আমার কাছে পরিষ্কার নয়, আগে বলে দিচ্ছি, কনফার্ম হওয়ার জন্য তিনি একটু অপেক্ষা করছেন। তিনি বলেছেন যে যাই ঘটে যাক, আমার জীবনে যত দুর্যোগই আসুক না কেন, আমি দেশে ফিরবই, এবং সেটা ওই যে একটা পয়েন্ট যেটা আটকে আছে সেই পয়েন্টটা একদম ঠিকঠাক হয়ে গেলে আর ভারতবর্ষে গ্রিন সিগন্যাল পেয়ে গেলে আমি দেশে ফিরে যাব। এবার আপনারা এটা 2 মাস কেন বললাম? কারণ 2 মাসের মধ্যে আপনার বড় কিছু ঘটনা ঘটতে চলেছে। আপনারা জানেন আমেরিকার একটি ট্রেড টিম আমাদের ভারতবর্ষে এসছে, তারা বসে নেগোসিয়েট করবে। নেগোসিয়েশন হবে না, আমি আগেই বলে দিচ্ছি, নেগোসিয়েশন হবে না। যদি হতো তাহলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন মোদিজি ধরতেন। সম্ভবত 9 তারিখ থেকে 19 তারিখের মধ্যে ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার ফোন করেন নরেন্দ্র মোদীকে, বেশ কয়েকবার। কিন্তু না এ পাশে ফোন বাজে, না কেউ হ্যালো করে। অর্থাৎ প্রেসিডেন্টের ফোন নাম্বার হয়তো ব্লকই করে দেওয়া হয়েছে। মানে কখনো যদি ভুল করে ধরে ফেলি তাহলে পরে তো কিছু তো উত্তর দিতে হবে, তার থেকে ওই নাম্বারটিকে ব্লক করে দাও। এখন আপনারাই বলুন, পৃথিবীর কোন এমন শক্তি আছে যার এরকম হিম্মত আছে, একমাত্র রাশিয়া চীন ছাড়া, যারা প্রেসিডেন্ট অফ আমেরিকার ফোন নাম্বার ব্লক করে দেওয়ার সাহস আছে? তিনি হয়তো চেষ্টা করছিলেন যে এই ট্রেড নেগোসিয়েশনের একটা রাস্তা বার করার জন্য মোদীকে ধরার। আর দ্বিতীয় কথা, তাকে একটা আমন্ত্রণ জানানো ভারতবর্ষে, যাতে তিনি ফিরতে পারেন বা ভারতে আসতে পারেন। আমন্ত্রণ না জানালে তাহলে তো আর প্রেসিডেন্ট অফ আমেরিকা তো আসতে পারেন না। কিন্তু ভারতকে বারবার অনুরোধ করা সত্ত্বেও ভারতের পক্ষ থেকে কোন রকম উচ্চ বাচ্চাই করা হচ্ছে না। অর্থাৎ যে জায়গায় ভারত এখনো আটকে আছে, যে বাংলাদেশের ব্যাপারে ভারত সিদ্ধান্ত যা নিয়েছে সেটাকে বাস্তবায়ন করার আগে পর্যন্ত আমেরিকার সঙ্গে কোনো সম্পর্ক ভারত করবে না। এখন আমেরিকার টিম আসছে, আপনারা খবরে কাগজে দেখেছেন। আমেরিকার টিম আসছে, তার মধ্যে বিদেশি দলের প্রতিনিধি আসছে, বাণিজ্য দলের প্রতিনিধি আসছে, আমাদের বাণিজ্য মন্ত্রী রয়েছেন, আমাদের অন্যান্য মন্ত্রীরা রয়েছেন, সচিবরা রয়েছেন। কিন্তু জয়শঙ্করজি কোথায়? তিনি গিয়ে বসে আছেন শুধু সাইপ্রাসে। উনি ইউরোপিয়ান ইউনিয়নে গুটি সাজাচ্ছেন। কিসের গুটি সাজাচ্ছেন সেটা আমি আপনাদেরকে বিকেলবেলার ভিডিওতে বলবো, যে জয়শঙ্করজি ওখানে বসে কি গুটি সাজাচ্ছেন এবং বাংলাদেশের ওপরে তার কি প্রতিক্রিয়া হতে পারে সেইটা বিকেলবেলাতে আমি বলবো। এখন একসঙ্গে বলতে গেলে তাহলে পরে দুটোই জড়িয়ে যাবে, কোনটাই অনুধাবন করা যাবে না, ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে, আমি অত টাইম আপনাদের ওয়েস্ট করতে চাই না। এখন এই যে 2 মাস যেটা ধরা হয়েছে, এই 2 মাসের মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বো ডাউন করতেই হবে। কারণ দেশের মধ্যে যা চাপ বাড়ছে, তার উপরে তার মিড টার্ম ইলেকশন এগিয়ে আসছে,
মিড টার্ম ইলেকশনের আগে ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক যদি ভালো না করতে পারে তার ট্রাম্পের গদি গেল। ট্রাম্প সেটা তার মাথায় রয়েছে। তার 9 মাস আজকে শেষ, জুন পড়তে যাচ্ছে। এই তো অক্টোবর নভেম্বরে আপনার কংগ্রেসের নির্বাচন। এই নির্বাচনে জেতার আগে ভারতবর্ষকে তার অনুকূলে আনতেই হবে, এবং তার জন্য তারা এত ছটফটানি। কারণ দেশের মধ্যে নানান রকম কথা হচ্ছে যে আপনার আমলে সব জায়গার সঙ্গে, ভারতের সব দেশের সঙ্গে, পৃথিবীর সব দেশের সঙ্গে আমেরিকার একটা দূরত্ব তৈরি হয়েছে, আমেরিকার মূল্য বৃদ্ধি হয়েছে, আমেরিকার মুদ্রার পতন হয়েছে এবং আমেরিকার বদনাম হয়েছে। আপনি এমন একটি প্রেসিডেন্ট যিনি আমেরিকাকে একেবারে মানে বদনাম করে ছেড়ে দিয়েছেন। ফলে এখন রিপাবলিকান যারা আছে তারা কিন্তু খুব গাড্ডায় পড়ে আছে। রিপাবলিকানদের ভেতরে একটা মানে ট্রাম্প বিরোধী একটা গোষ্ঠী হয়ে গেছে, এবং সবাইকে থামাতে গেলে ট্রাম্পকে এখন ভারতের দ্বারস্থ হতেই হচ্ছে, মোদীর দ্বারস্থ হতেই হচ্ছে। আর মোদীও এতে বসে আছেন যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের সমস্যার সমাধান হবে, ততক্ষণ পর্যন্ত আমেরিকার সঙ্গে আমি কোন রকম চুক্তি অথবা বসবই না, অন্তত প্রেসিডেন্টের সঙ্গে তো নয়। এখন ব্যাপারটা এই জায়গায় দাঁড়িয়ে আছে যে আমেরিকার সঙ্গে আমেরিকাকে মানে দাবিয়ে রেখে দিয়ে যাতে আমেরিকা কোন রকম কাজকর্ম না করতে পারে। আর তার আগে আর একটা জিনিস বলে রেখে দিই, আমাদের দেশে কিন্তু মায়ানমারের প্রেসিডেন্ট এসছেন, সে খবর আপনারা জানেন। মায়ানমারকে কিন্তু ভারতবর্ষ বগল দাবা করে নিয়েছে। শুধু ভারতবর্ষ নয়, রাশিয়া, চীন, ভারত এবং মায়ানমার একই লাইনে চলে এসছে। মানে এইখানে যে আরাকান আর্মি করিডোর করে মায়ানমারের অংশ নিয়ে, বাংলাদেশের অংশ নিয়ে, ভারতের অংশ নিয়ে যে খ্রিস্টান ইস্ট তিমুরের মতো খ্রিস্টান রাষ্ট্রটা তৈরি করার যে একটা পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনাটুকু বেচতে দিয়েছে ভারত। ফলে নানানবিধ ঘটনা ঘটছে। এর মধ্যে কোন ঘটনার জন্য, কোন গ্রিন সিগন্যালের জন্য মানে শেখ হাসিনা অপেক্ষা করছেন তা আমি বলতে পারবো না, কিন্তু এটা একদম সঠিক খবর আমি পেয়েছি যে একটা গ্রিন সিগন্যাল পাওয়ার অপেক্ষায় তিনি রয়েছেন। যেদিনকে গ্রিন সিগন্যালটি পেয়ে যাবেন সেদিনকেই তিনি দেশে ফিরবেন। এক মুহূর্ত অপেক্ষা করবেন না, সেদিনই তিনি দেশে ফিরবেন। আর একটা কথা শুনে রাখুন, আপনাদের দেশের বিমান বাহিনীর বহর এসে শেখ হাসিনাকে নিয়ে গেছিলেন, এবং আপনার দেশের বিমান বাহিনী, আমি আগের থেকে বলে রেখে দিচ্ছি, আপনার দেশের বিমান বাহিনীর একটি বিমান এসে শেখ হাসিনাকে আবার নিয়ে যাবেন, সে ব্যবস্থাও করা হচ্ছে। এর মধ্যে ওয়াকারুজ্জামানের কি পরিণতি হবে, বাংলাদেশের সেনার মধ্যে কি অভ্যুত্থান হতে পারে, এর নানান রকম অঙ্ক আছে। সে সমস্ত অঙ্কে ঢুকে লাভ নেই, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে শেখ হাসিনা স্বদেশে প্রত্যাবর্তনের বিষয়টি কনফার্ম করা। অর্থাৎ যেদিকে ডেট ঠিক হয়ে যাবে সেদিকে আমি আপনাদের জানিয়ে দেবো। আপাতত নিশ্চিন্তে থাকুন, মাস দুয়েকের মধ্যে একটা ডেট উনি বলবেন, সেই ডেটে উনি দেশে ফিরে যা কনসিকুয়েন্স হয় ওই কনসিকুয়েন্স উনি বলেছেন। আমি মুখোমুখি হবই, আমায় কেউ দাবিয়ে রাখতে পারবে না, দেশে আমি ফিরবই। আমার দেশের জনগণ কষ্টে রয়েছে, আমি তাদের মাঝে যাবই, অতএব আমায় কেউ আটকাতে পারবে না। এখন শুধু অপেক্ষা করুন খবরটার জন্য। আর এবার সাইপ্রাসে বসে আমাদের এই জয়শঙ্করজি উনি কি ঘোট পাকাচ্ছেন সেটা নিয়ে বিকেলবেলা, আমি যখন 7টার সময় আপনাদের ওখানে ভিডিওটা ছাড়ি, বিকেলবেলা 7টার সময় বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বুঝতে পারছি সাবধানে থাকবেন। শিরোনাম দেখে অনেকেই হাসছেন কিংবা রেগেও যাচ্ছেন, কেউ কেউ ভাবছেন এটা আবার কি রকমের হেডলাইন হলো। না হয় ভোটে হেরেছেন মমতা, তাই বলে এমন উল্টো পাল্টা বলা তাকে নিয়ে? তিনি তো আর পাগল নন যে নিজের বিরুদ্ধে পথে নামবেন।
তাই না? ভাবছেন না? আগে না স্যার, যদি ভাবেন তাহলে বলি, তিনি মমতা ব্যানার্জি, তিনি সব হিসাব, সব কিতাব, সব থিসিসের বাইরে। তাকে নিয়ে স্পেকুলেশন করা শিবের অসাধ্যি। কিরকম বলছি সে কথা। দেখুন, 23 আর 29 এপ্রিল এই রাজ্যে ভোটের 1 মাস আগে যখন দিল্লির বড় বড় সমীক্ষক সংস্থা, ওইসব ম্যাট্রিক্স সব আছে না, তো তারা যখন তৃণমূলের বিশাল জয়ের পূর্বাভাস দিচ্ছে, তখন আমি এই চ্যানেলে, আমার ক্যালকাটা ডায়ালগস চ্যানেলে এক প্রতিবেদনে বলেছিলাম বিজেপি 169 প্লাস মাইনাস 10 আসন পাবে, অর্থাৎ নিচের দিকে 159, ওপরের দিকে 179। আমার পুরনো ভিডিও দেখুন, বুঝবেন ঠিক বলছি কিনা। অনেকেই সেটাকে দিবা স্বপ্ন বলে ঠাট্টা করেছিলেন, কিন্তু হলো কি, দিবা স্বপ্ন না, 179 ছাড়িয়ে আরো উপরে চলে গিয়েছে বিজেপি। 4 এপ্রিল ভোট গণনার কয়েকদিন আগে আমি বলেছিলাম মমতা হারছেন, কিন্তু তিনি চেয়ার ছাড়বেন না। এমনকি নবান্নের 14 তলা থেকে ঝাঁপ দিয়ে সুইসাইডের চেষ্টাও করতে পারেন আমি বলেছিলাম। দেখুন কি হলো, মমতা চেয়ার ছাড়েননি। আমার ভবিষ্যৎবাণীর অর্ধেকটা মিলেছে, বাকি অর্ধেক, অর্থাৎ নবান্নের 14 তলা থেকে ঝাঁপ, সেটাও মিলতে পারত যদি নবান্নে ঢোকার সুযোগ তিনি পেতেন। কিন্তু ভোটের ফল বেরোবার সঙ্গে সঙ্গে রাজ্যের মুখ্য সচিব নবান্নে প্রবেশ নিষিদ্ধ করে দেন। অত্যন্ত বিশ্বাসযোগ্য সূত্র থেকে জেনেছি, শুভেন্দু অধিকারী, মানে বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় আমাদের, আমার সেই প্রতিবেদন শুনে মুখ্য সচিবকে নাকি বলেন মমতা 14 তলার থেকে ঝাঁপ দিতে পারেন, নবান্নের চারদিকে তাই শক্ত নেট বা জাল পাতার ব্যবস্থা করুন যাতে তিনি সুইসাইড না করতে পারেন। মুখ্য সচিব তখন বলেন জাল পাতার দরকার নেই স্যার, উনি যাতে নবান্নে ঢুকতে না পারেন সেই ব্যবস্থা করছি। অতঃপর নবান্নের চারপাশে সিআরপিএফ পোস্টিং হলো, সবার প্রবেশ, বিশেষ করে মুখ্যমন্ত্রীর প্রবেশ নিষিদ্ধ হলো। দুষ্যন্ত নারিয়াল, মানে তখনকার মুখ্য সচিব, এটা না করলে আমার ভবিষ্যৎবাণী পুরোটাই মিলে যেত, দেখতে পেতেন। এবার আসি আজকের বিষয়। তৃণমূল সুপ্রিমো মমতা পথে নামছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কি আবার হাসলেন? কি বললেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এরকম ছ্যাবলামি করার অধিকার নেই আমার? রাগ করবেন না স্যার, আমি তো আমার অধিকার নিয়ে এই ভিডিও করছি না, করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের অধিকার নিয়ে। দেখুন স্যার কিংবা ম্যাডাম, আপনি ভগবান বিষ্ণুর 10 অবতারের কথা জানেন, কিন্তু আমাদের বিষ্ণু মাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়টি অবতার আছে জানেন আপনি? কলিকালের ভারতে সততার প্রতিমূর্তি বিষ্ণু মাতা মমতার একাধিক অবতার। বিষ্ণুদেবের যেমন ভিন্ন অবতার ছিল, তবে ভিন্ন ভিন্ন যুগে সব অবতার রূপেই তিনি দুষ্টের দমন করেছেন, শিষ্টের পালন করেছেন, রক্ষা করেছেন পৃথিবীকে। একবার মনে করিয়ে দিই, দেখুন মৎস্য অবতারে তিনি প্রলয়ের হাত থেকে বেদ ও মানব জাতিকে রক্ষা করেছিলেন। কূর্ম অবতারে তিনি কচ্ছপের রূপ ধারণ করে সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বতকে নিজের পিঠে ধারণ করেছিলেন। বরাহ অবতারে তিনি হিরণ্যাক্ষ বা হিরণ্যকশিপু নামক অসুরকে বধ করে পাতাল থেকে পৃথিবীকে, না এটা হচ্ছে তিনি উদ্ধার করেন, এটা হচ্ছে হিরণ্যাক্ষ অসুর। আর নৃসিংহ অবতারে তিনি হিরণ্যকশিপু নামক অসুরকে বধ করেন।
বামন অবতারে তিনি অসুররাজ বলির অহংকার দূর করে তাকে পাতালে পাঠান। পরশুরাম অবতারে তিনি অত্যাচারী ও অহংকারী কার্তবীর্যার্জুন ও অন্যান্য দুষ্টদের বধ করেন। রাম অবতারে তিনি লঙ্কার অধিপতি রাক্ষসরাজ রাবণ ও তার ভাই কুম্ভকর্ণকে বধ করেন। কৃষ্ণ অবতারে তিনি অত্যাচারী রাজা কংস, শিশুপাল, জরাসন্ধ সহ আরো অনেক দুষ্ট অসুরকে হত্যা করেন। বুদ্ধ অবতারে তিনি অহিংসা ও শান্তির বাণী প্রচারের জন্য এই ধরাধামে অবতীর্ণ হন। কল্কি অবতার, এটি কিন্তু আগে হয়নি, ভবিষ্যতে তিনি অবতার রূপে বিষ্ণু আসবেন। হিন্দু বিশ্বাস অনুযায়ী কলিযুগের শেষে পাপের বিনাশ করতে তিনি কল্কি অবতার রূপ ধারণ করে আসবেন। এই হলো যে ভগবান বিষ্ণুর 10 অবতার। এবার বিষ্ণু মাতা মমতার অবতার প্রসঙ্গে আসি। এক অবতারে তিনি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, অন্য অবতারে মুখ্যমন্ত্রী, আর এক অবতারে পুলিশ বা স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভিন্ন অবতারে স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া তিনি ছিলেন রাজ্যের সংস্কৃতির অবতার। শুধু যে সংস্কৃতি দপ্তরের দায়িত্ব তার কাঁধে ছিল বলে তাকে সংস্কৃতির অবতার বলছি তা নয়। তিনি একাধারে কবি, সাহিত্যিক, গীতিকার, সুরকার, গায়ক। সন্ধ্যা মুখোপাধ্যায়কে তিনি গান শোনান, লতা মঙ্গেশকরকেও নাকি শুনিয়েছিলেন গান। তিনি চিত্রশিল্পী, তার ছবি কোটি টাকায় কিনে নেন সুদীপ্ত সেন ও সম্প্রদায়। তথ্য অবতারে অবতীর্ণ হন তিনি তখন তিনি তথ্য দেন মানুষকে, যে স্বর্গ থেকে রবীন্দ্রনাথকে ডেকে এনে হাতে গ্লাস ভর্তি ফলের রস তুলে দেন গান্ধীজির অনশন ভাঙার জন্য। এর বাইরে দুষ্টের দমনকারী হিসেবে তার অবতার রূপ ধারণ করাও আছে। কিন্তু মুশকিল হলো এই যুগের দুষ্টরা তার রাজসভা আলো করে বসে আছেন, ফলে তাদের দুষ্টুমি একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হয় থাকে। যেমন ধরুন, কেষ্ট খুব ভালো ছেলে, কিন্তু ওর মাথায় যখন কম অক্সিজেন যায় তখন একটু করে ফেলে। সেটা ওর দোষ নয়, অক্সিজেনের দোষ। কেন কম করে যায় ওর মাথায়? এরকম কেষ্ট বিষ্ণুতে ভরা বিষ্ণু মাতা মমতার সংসার, ওদের মারলে চলে? এই দেখুন না, গতকালই ওই বাদুড়িয়ার কি জানো, দীপঙ্কর ভট্টাচার্য, বাদুড়িয়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, তার পাট খেতে তিনি পুঁতে রেখেছিলেন 2,40,00,000 টাকা। শুধু টাকা পুঁতে রেখেছিলেন পাট খেতে। কি করবেন? এটাও তো হচ্ছে, তিনি আবার ভূমি সংস্কার মন্ত্রী। আমাদের ভূমি সংস্কারেও মমতার একটা অবতার আছে। তা অবতার তিনি ভূমি সংস্কার, এই যে আজকাল দেখতে পান কলকাতার চারদিক দিয়ে জলাজমি বুঝিয়ে সব যা হচ্ছে, ভূমি সংস্কার মন্ত্রী হয়ে তিনি সবকিছু করে যাচ্ছেন। তো এটা তো তিনি করছেন তার সাকরেদরা। ফলে অপরাধ, খুন, জখম, ধর্ষণ ঘটেই চলেছে। যারা ওসব করে তারা তো ওরই সন্তান, আবার দলটাকে ধরে রেখেছে তারাই। পাবলিক তো বোঝে না স্নেহময়ী জননী বিষ্ণু মাতার এই টানাপোড়েন। একটু বুঝেছিলেন, কেউ বোঝেন, বুঝে আবার সেটা প্রকাশও করে ফেলেন। যেমন এক ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, তার একটা ভিডিও শুনছিলাম, তিনি একবারে মমতাকে ক্ষমাশীল স্নেহময়ী জননী করে তুলে দিয়েছিলেন। তার মতো ক্ষমাশীল নাকি নেই। তো পাবলিক আবার এসব বোঝে না, বিষ্ণু মাতার এই টানা পড়েন। তারা অ্যাকশন চায়, দুষ্টের দমন চায়, আর সেই চাওয়া পূরণ করতে মমতার এক অবতার তার আর এক অবতারের বিরুদ্ধে নেমে পড়ে। বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখুন এই দৃশ্যটি, একটা স্টিল ছবি দেখুন, দেখতে পাচ্ছেন? দেখুন মমতা ব্যানার্জি এই স্টিল ছবিতে দেখা যাচ্ছে
মমতা ব্যানার্জি একটি মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। তার আশেপাশে দলের মহিলা সাংসদ, বিধায়করা তারা রয়েছেন, তাদের হাতে বড় বড় প্ল্যাকার্ড। পড়তে পারছেন কি লেখা আছে তাতে? আপনাদের অসুবিধা হলে আমি পড়ে দিই কি লেখা আছে সেখানে। ওই যে কে একজন লাগাও সায়নী ঘোষ আছে না, নামটা তার সায়নী ঘোষ, কিন্তু সব জায়গায় দেখি তার নামে হচ্ছে লেখা লাগাও সায়নী ঘোষ, তিনি এমপি। তো তার হাতের প্ল্যাকার্ডে লেখা বোনের সম্মান আমাদের সকলের সম্মান। মমতার ভ্রাতৃবধূ কর্পোরেশন কাউন্সিলর কি যেন সঙ্গীতা না কি যেন, সেই নামও মনে থাকে না। তো এই কাউন্সিলরের হাতে ধরা পোস্টারে লেখা উই ওয়ান্ট ক্যাপিটাল পানিশমেন্ট অফ দ্য কালপ্রিট। তো এই কালপ্রিটকে পানিশমেন্টটা কে দেবে? উই ওয়ান্ট কে দেবে? আর কার সামনে বলছেন? বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে। পানিশমেন্ট দেওয়ার দায়িত্ব তো সরকারের, কারণ আইন শৃঙ্খলা হলো স্টেট সাবজেক্ট। স্টেটের দায়িত্বকার মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী কে? মমতা ব্যানার্জি। তাহলে মমতা ব্যানার্জি কার বিরুদ্ধে মিছিল করলেন বা করছেন? ওই যে মিছিলটা ছবি দেখালাম, তিনি মিছিল করছেন তার নিজের বিরুদ্ধেই। কিন্তু ভুল নয়, ভুল একদম নিজের বিরুদ্ধে নয়, কিন্তু এখানেই আসছে বিষ্ণু মাতার বিভিন্ন অবতার তত্ত্ব। মুখ্যমন্ত্রী অবতার রূপে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি পেশ করছেন, পুলিশ অবতার রূপের যে মমতা ব্যানার্জি আছেন তার কাছে বলছেন আরজিকর কাণ্ডের বিচার চাই, পানিশমেন্ট চাই। সেই সঙ্গে কৈফিয়ত তলব করছেন আবার স্বাস্থ্যমন্ত্রী রূপের অবতার যে মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে স্বাস্থ্য দপ্তরে কি হচ্ছে না হচ্ছে তার দায়িত্ব, তার জন্য যারা অন্যায় করবে তাদের শাস্তি দিতে হবে। আর তো ওর অবতার তো তিনি নিজে। এইসব অবতারে তিনি একা অবতীর্ণ। মিছিল থেকে তার হাতে 8টা দপ্তর ছিল, মুখ্যমন্ত্রীর দপ্তর ছাড়াও, মানে 8 আর মুখ্যমন্ত্রীর 1, মানে 9 অবতার। বিষ্ণুর 10 অবতার, বিষ্ণু মাতার 9 অবতার, প্লাস এর সঙ্গে আর এক অবতার হচ্ছে, সেটা হচ্ছে তিনি তৃণমূল সুপ্রিমো। মিছিল থেকে সেদিন বাঙালির প্রিয় স্লোগান, মানে ওই যেদিন ওই মিছিলটার ছবি দেখালাম, ওখানে প্রিয় স্লোগান নিপাত যাক নিপাত যাক, এটা বাঙালির খুব প্রিয় স্লোগান। এটা না হলে যেন কোনো মিছিলই হয় না। তো সেই স্লোগানটাও মমতা সেদিন দিয়েছিলেন। সূত্র মারফত খবর পেয়েছি বিষ্ণু মাতা মমতা পুলিশ মন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন, পুলিশ মন্ত্রী নিপাত যাক, স্বাস্থ্যমন্ত্রী নিপাত যাক। এবার বলুন, এহেন মমতা দেবী যদি তৃণমূল সুপ্রিমো হিসেবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নামেন, সেটা কি খুব বেশি কষ্ট কল্পনা হবে? আমি কি একেবারে বাজে কথা বললাম? একটু ভেবে দেখুন। এবার গোপন সূত্র থেকে খবর পেয়েছি, তৃণমূল কংগ্রেসের বর্তমানে টিকে থাকা যারা এখনো টিকে আছে, সেই নেতা নেত্রীরা মমতার সঙ্গে এক বৈঠকে বসে সিদ্ধান্ত নিয়েছেন যে দলকে বাঁচাতে হলে রাস্তায় নামতে হবে, আন্দোলনে যেতে হবে। আন্দোলন করতে গেলে ইস্যুর দরকার, ইস্যু না হলে আন্দোলন হয় না। তা কোন ইস্যু তোলা হবে? শুভেন্দুর বিজেপি সরকার এই সেদিন তৈরি হলো, এখনো মাস পড়েনি। তাদের বিরুদ্ধে ইস্যু বলতে হাতে গরম কিছু নেই, কিন্তু দেরিও তো করা যায় না। সুতরাং তৃণমূল সুপ্রিমোর অবতার হয়ে তিনি মুখ্যমন্ত্রী অবতারের বিরুদ্ধে তিনি নামবেন। মানে তৃণমূল সুপ্রিমোর অবতার মমতা নামবেন পথে প্রতিবাদে মুখ্যমন্ত্রীর অবতার মমতার বিরুদ্ধে। যেমন এর আগে তিনি আরজিকর মামলার সময়
স্বরাষ্ট্র অবতার ও স্বাস্থ্য অবতারের বিরুদ্ধে নিজেই পথে নেমেছিলেন আর.জি. কর মামলায়, ঠিক তেমন এখানেও তিনি আবার আসবেন। কি তার প্রতিবাদ? দুর্নীতি। মানে তৃণমূলের তো একেবারে নিচের থেকে ওপর পর্যন্ত ওই 25%, 75% দোলা সেন এক সময় বলেছিলেন, মনে আছে আপনাদের? 25% তোমরা নেবে, 75% কালীঘাটে পাঠাবে। তো সেইটা মোটামুটি সারা দেশ তো, পশ্চিমবঙ্গ তো দুর্নীতিতে ছেয়ে গেছে। পাট খেতে টাকা পাওয়া যাচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়ের তার বান্ধবীর বাড়ির কমোডের নিচে টাকা পাওয়া যাচ্ছে, আরো সব কত কি জায়গাটা আছে সেসব জায়গায় পাওয়া যাচ্ছে। তো এইসব দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে। কে করেছে এই দুর্নীতি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দুর্নীতি হয়েছে। সুতরাং তৃণমূল দলের সুপ্রিমো হয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে আন্দোলন করবেন, যেমন আন্দোলন করেছেন আর.জি. কর মামলায়। বাংলার মানুষ তার সেই অদ্ভুত প্রতিবাদ দেখে হাততালিও দিয়েছিল। হাততালি দিতে কার্পণ্য করেনি, কারণ মমতা তিনি তো স্নেহময়ী জননী, ক্ষমাশীল ভীষণ, এবং তিনি কোনো ভুল করতে পারেন না। মমতা ক্যান ডু নো রং। তিনি স্ট্রিট ফাইটার, তিনি ভুল করবেন না। তো ব্যাপারটা যে বেশ খানিকটা হাসির ব্যাপার হয়ে যাচ্ছে, সেটা বুঝে সেদিনই বলে দিয়েছিলেন, আমি মুখ্যমন্ত্রী বলে তো সবকিছু দেখি না, দেখতে পারি না, দেখা সম্ভব নয়, আর সব তো আমি করি না। আমার চিফ সেক্রেটারি আছে, হোম সেক্রেটারি, হেলথ সেক্রেটারি, সব ডিপার্টমেন্টের সেক্রেটারিরা রয়েছে, তারা দেখবে কোথায় কি হচ্ছে, কোথায় কি আছে, কেন এমন হলো, তারা দেখবে। মানেটা বুঝলেন? মানেটা বুঝুন, একটু ভেতরে যান। অভিযোগের তীরটা কিন্তু তিনি ছুড়ে দিলেন সচিবদের দিকে। আগে তিনি বলতেন 294টা কেন্দ্রে অন্য কোনো প্রার্থী নয়, সব আমি সব। আর এখন তিনি কি বলছেন? আমি তো এখন আর দন্তস্ব ব সব নই, আমি এখন প্রায় সব হয়ে গেছি তালবস্য ব। সুতরাং যারা যারা করেছে, আমাকে সব বানিয়েছে, সে হচ্ছে আমার সেক্রেটারিরা। অভিযোগের তীর ছুড়ে দিলেন সেক্রেটারিদের দিকে, সচিবদের দিকে। ব্যাস, আর কি? আর ভাবনাটা কি? ফাঁসে ফাঁসুক সচিবরা, যারা চটি চাটা হয়ে নিজেদের বিবেক বিসর্জন দিয়ে ইতিহাসের আলকাতরায় নিজেদের নাম লিখেছেন, আলকাতরা দিয়ে নিজেদের নাম লিখেছেন ইতিহাসের পাতায়, তারা এবার ঠেলা বুঝুক। ওই দ্বিবেদী ত্রিবেদী সব কারা সব আছেন, ছিলেন না, তো তারা একটু বুঝুন, যারা এতদিন মমতাকে একেবারে চটি চেটে এসছেন। আর.জি. কর ধর্ষণ ও হত্যা মামলায় মমতা ব্যানার্জির ভূমিকা খতিয়ে দেখছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন। মানে ফাঁস অত্যন্ত দ্রুত গতিতে ধেয়ে আসছে মমতার গলা টিপে ধরবে বলে। এখন তার শেষ আশ্রয় নাটক। এই নাটক ওই হাত ভেঙে পা ভেঙে ভোটে জেতা নয়, যেটা করতে তিনি অত্যন্ত কুশলী। বঙ্গবাসী সেই নাটক আর এক প্রস্ত দেখবে এবার। তৃণমূল সুপ্রিমো মমতা প্রতিবাদী হয়ে পথে নামবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে। এত ভঙ্গ বঙ্গদেশ, তবু রঙ্গে ভরা, কবিতার মনে পড়ছে। ধন্যবাদ।